এটা কিভাবে সম্ভব? মিস্টার চেন সিং তো এমন ডিভাইস ফেলে রাখার মানুষ নন। তবে কি কোনো সমস্যা হয়েছে? সিগন্যালটি পাঠানোর পর জ্যাসপার বুঝতে পারছে যে মিস্টার চ্যানসিং এর মোবাইল থেকে কোনো সাড়া আসছে না। সে বারবার সিগন্যাল পাঠিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো জবাব নেই। তার মাথার ভেতর প্রশ্ন ঘুরছে, কোথায় গেল এই মোবাইল? প্রকৃতপক্ষে মিস্টার চ্যানসিং মিনি স্ট্রোক করার পর তিনি এখন বেড রেস্টে আছেন। তার মোবাইলটি তার বন্ধু হুয়াংছির ল্যাবে পড়ে আছে। ফলে সিগন্যাল সেখানে পৌঁছালেও সেটি এখন কার্যকর কোনো কাজ করতে পারছে না। এইদিকে জ্যাসপারের হাতে সময় খুবই কম। ফিওনাকে নিরাপদে চীনে ফিরিয়ে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু মনের গভীরে চাপা এক অস্বস্তি কাজ করছে। সে জানে এই সিগন্যালের সফলতা নির্ভর করছে সঠিক অবস্থানে, ডিভাইসটির উপস্থিতির উপর। দ্বীপের চূড়ায় বাতাসের শো শো শব্দ। জ্যাসপারের চারপাশে গাছের পাতাগুলো নড়ছে। তার শক্ত হাত স্মার্ট ঘড়িটা চেপে ধরে আছে। পাথরের চূড়া থেকে নিচে তাকালে দ্বীপের সবুজ আচ্ছাদিত সৌন্দর্য দেখা যায়, কিন্তু সে তা দেখতে পাচ্ছে না। তার মন অন্য জগতে আটকে আছে। ফিওনা তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে চিন্তার ছাপ। সে জানে না জ্যাসপার আসলে কি করছে এতক্ষণ। তার কেবল একটাই প্রশ্ন, এত দেরি করছে কেন? জ্যাসপারের সামনে হঠাৎই একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। আলোটা দ্রুতই একটা ছোট্ট পরীর আকার নিল। তার পরিপাটি সাদা ডানা সূর্যের আলোয় চকচক করছে। মাথার চারপাশে মৃদু সোনালি আভা। ছোট্ট গাঢ় নীল পোশাক পরাপরি এক ধরনের স্বর্গীয় সৌন্দর্য বহন করছে। তার পায়ের নপুরের ঝংকার বাতাসের সঙ্গেও যেন সুর মিলিয়ে বাজছে। পরি উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, প্রিন্স অরিজিন, আমার সুদর্শন রাজকুমার, আপনি আবার এসেছেন। এত বছর পর আপনার দর্শন পেয়ে আমি ধন্য। জ্যাসপারের মুখে বিস্ময়ের হাসি ফুটে উঠল। আরে লিটল অ্যাঞ্জেল, তুমি? পরি উড়ে জ্যাসপারের সামনে এসে মিষ্টি হেসে বলল, আমাকে চিনতে পেরেছেন তাহলে? জ্যাসপার এক পলক তাকিয়ে বলল, কেন চিনব না? 10 বছর আগে যখন এই দ্বীপে এসেছিলাম তোমার সাথেই তো প্রথম পরিচয় হয়েছিল। তুমি তখন এতটাই ছোট্ট ছিলে যে আবার আঙ্গুল ধরেই উঠতে চেষ্টা করছিলে। পরি মিষ্টি স্বরে বলল, আপনার সেই কথা এখনো মনে আছে? আমি আপনাকে আবারও দেখার অপেক্ষায় ছিলাম। এই দ্বীপের রক্ষক আমার বাবা আমাকে বলেছিলেন একদিন আপনি আবার ফিরবেন। সিলভেরা এই দ্বীপের রক্ষক পরীদের রাজকন্যা। তার ডানাগুলো মুক্তোর মতো উজ্জ্বল এবং নীলাভ আভায় মোড়ানো। তার গলায় একটি ক্ষুদ্র রূপার লকেট ঝুলছে, যেটা তাকে তার শক্তি সংরক্ষণে সাহায্য করে। সিলভেরা খুব চঞ্চল, কিন্তু একই সঙ্গে বুদ্ধিমতী এবং সহায়ক। দ্বীপের প্রতিটি গোপন পথ তার জানা, আর তার মিষ্টি হাসি যে কোনো কঠিন পরিস্থিতিকেও আনন্দময় করে তোলে। সিলভেরা কিছুক্ষণ উড়ে জ্যাসপারের চারপাশে চক্কর দিল। তার উচ্ছ্বাস ভরা কণ্ঠে প্রশ্ন, তা আমার সুন্দরীর দেবতা, আপনি কি এবারও দ্বীপে একা এসেছেন আগের বারের মতো? জ্যাসপার সামান্য থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে গভীর চোখে সিলভেরার দিকে তাকালো। তারপর গভীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, আসলে আমি এবার ফিওনার সাথে এসেছি। আর এসেছি বললে ভুল হবে, আমরা দুজন আপাতত এখানে আটকা পড়ে গেছি। সিলভেরার চোখে কৌতূহলের ঝিলিক ফুটে উঠল। ফিওনা? সে তার মাথা একটু কাত করে চিন্তায় পড়ল। তারপর হালকা হাসি দিয়ে বলল, মনে হচ্ছে কোনো নারী। সে কি হয় আপনার? জ্যাসপারের মুখে সামান্য বিরক্তির ছাপ ফুটে উঠল। তার চোয়াল শক্ত হলো। সে মৃদু গলায় বলল, সে আমার একজন জরুরি সঙ্গী। সিলভেরা হেসে বলল, জরুরি সঙ্গী? সুন্দরের দেবতা আপনার মতো কারো জরুরি সঙ্গীর প্রয়োজন পড়ে? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, সবকিছু তোমার মতো সহজ নয় সিলভেরা, আর এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। পরি একটু রাগী ভঙ্গিতে বলল, ও, আপনি আবার আপনার প্রিন্স মেজাজে চলে গেলেন। তবে আমি ফিওনাকে দেখতে চাই। শুনুন, কোনো নারী যদি আপনাকে আটকা পড়তে বাধ্য করে, তবে তার অবশ্যই বিশেষ কিছু আছে। জ্যাসপার মৃদু হেসে বলল, বিশেষ কিছু? হয়তোবা। জ্যাসপার সামনে তাকিয়ে ঝাপটিয়ে একটু এগিয়ে এলো। ঠিক আছে, আপাতত আমাকে কিছু খাবার জোগাড় করে দাও, ফিওনার জন্য কিছু দরকার। পরি সিলভেরা তার ছোট্ট ডানা ঝাপটিয়ে একটু এগিয়ে এলো।
তার মুখে চঞ্চল হাসি। ঠিক আছে ঠিক আছে, আমার সুদর্শন রাজকুমার। তা আপনার ফিওনা কি ড্রাগন? জ্যাসপার শান্ত গলায় বলল। না, সে মানবী। শুনে সিলভেরা এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তার চোখে বিস্ময়ের ঝিলিক ফুটে উঠল। মানবী? সে এত ধীরে বলল যে নিজেকেই প্রশ্ন করছে। তারপর একটু হাসল। একজন মানবী? আপনি সত্যি একজন মানবী নিয়ে এসেছেন এই দ্বীপে? অসম্ভব সুন্দর রাজকুমার, একজন মানবী, কি অদ্ভুত জুটি। জ্যাসপার তার গম্ভীর মুখে একটুও পরিবর্তন না এনে বলল। খুব বেশি কথা বলো না সিলভেরা, আমি যা বলেছি সেটা করো। সিলভেরা হেসে বলল। ঠিক আছে প্রিয় রাজকুমার, তবে মানবী হলেও নিশ্চয়ই সে বিশেষ কেউ। তা না হলে আপনি তাকে এখানে আনতেন না। জ্যাসপার আর কিচ্ছু বলল না, শুধু তার চোখে এক ঝলক দৃঢ়তা দেখা দিল। সিলভেরা সেটা লক্ষ্য করলো, কিন্তু আর কিছু বলেনি। তার ছোট্ট ডানাগুলো মৃদু আওয়াজ তুলে সে গাছের ভেতরের দিকে উড়ে গেল খাবার সংগ্রহের জন্য। ফিরে আসার সময় তার হাতে একটি ছোট্ট ঝুড়ি। ঝুড়িতে ছিল কয়েকটি বিচিত্র রঙের ফল, মধু আর কয়েকটা এমন ফুল যা পৃথিবীর কোথাও দেখা যায় না। ঝুড়ি বাড়িয়ে সিলভেরা বলল। এই নিন রাজকুমার, মানবের জন্য আমি আমার সেরা ফল আর মধু নিয়ে এসেছি। জ্যাসপার কিছু না বলে ঝুড়ি হাতে নিল। সিলভেরা এক মুহূর্ত চুপ থেকে বলল। রাজকুমার, আপনার এই মানবীকে একবার দেখে যেতে হবে। যে আপনাকে এই দ্বীপে ফিরিয়ে আনতে পারে সে তো অবশ্যই বিশেষ কেউ। অবশেষে জ্যাসপার ফলের ঝুড়ি হাতে নিয়ে ধীর পায়ে তাঁবুর দিকে হাঁটা ধরল। তার পাশেই উড়ে উড়ে এগোচ্ছিল সিলভেরা। তার ছোট্ট ডানা থেকে মৃদু আলো ঠিকরে পড়ছিল। তোমার এই মানবীটা কে রাজকুমার? সিলভেরা বলল, কৌতূহল ঝরে পড়ছিল তার কণ্ঠে। তাকে তো দেখতেই হবে। এমন কি জাদু আছে তার মধ্যে, যার জন্য স্বয়ং ড্রাগন প্রিন্স, যার হৃদয়ে কোনোদিন আবেগ কাজ করেনি, তাকে এখানে নিয়ে এসেছে। জ্যাসপার কোনো জবাব দিল না। তার গম্ভীর মুখের রেখা একটুও নড়ল না। সে একদৃষ্টিতে তাঁবুর দিকে তাকিয়ে রইল। ও রাজকুমার, তুমি কিছু বলছো না মানে? এটা আরো বেশি রহস্যময়। সিলভেরা ফিসফিস করে বলল। তোমার এই মানবীকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। সে নিশ্চয়ই খুব সুন্দরী কেউ। সিলভেরা, জ্যাসপার অবশেষে বিরক্তির সুরে বলল। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। সে কে, কেন এখানে তা জানার তোমার কোনো প্রয়োজন নেই। তোমার কাজ ছিল খাবার আনা, সেটা তুমি করেছো। তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন ফেরত যাও, সাবধানে। সিলভেরা বলল। আমি বুঝতে পারছি রাজকুমার, কিন্তু এতদিন পর তোমাকে এমন ভাবে দেখছি যেন তুমি সত্যিই কিছু অনুভব করছো। আর এটা আমি মিস করতে চাই না। তোমার মানবীকে একবার দেখা দরকার। জ্যাসপার থামলো না। তোমার এই কৌতূহল একদিন তোমাকে সমস্যায় ফেলবে সিলভেরা। সিলভেরা তার ডানায় ভর দিয়ে একটুখানি উপরে উঠে বলল। সমস্যায় তো তুমিই পড়েছো প্রিয় রাজকুমার, আর তাও একজন মানবীর কারণে। আমি শুধু দেখতে চাই তার মধ্যে এমন কি আছে যা এত শক্তিশালী ড্রাগনকেও দুর্বল করতে পারে। জ্যাসপার আর কিছু না বলে তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো। সিলভেরা এক পলকের জন্য দ্বিধায় দাঁড়িয়ে রইল। তারপর বলল। মানবীটা কে তা দেখতেই হবে। এবং সে উঠতে উঠতে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। তাঁবুর ভিতরে ঢুকতেই ফিওনা দ্রুত উঠে দাঁড়ালো। তুমি এত দেরি করলে কেন জ্যাসপার? কোথায় ছিলে এতক্ষণ? তার গলায় অভিযোগের সুর। জ্যাসপার কোনো কথা বলার আগেই সিলভেরা ভেসে এলো। ছোট্ট ডানাগুলো আলতো ঝাপটা দিয়ে সে ফিওনার সামনে এসে দাঁড়ালো। ফিওনা বিস্ময়ে থমকে গেল। এমন ছোট জীবন্ত উচ্ছল আলোয় মোড়া পরি সে আগে কখনো দেখেনি। তার চোখ বড় বড় হয়ে গেল। তুমি তুমি কি একটা পরী? ফিওনা ফিসফিস করে বলল। সিলভেরা হেসে উঠল। হ্যাঁ, সুন্দরী মানবী। আমি একেবারে সত্যিকারের পরী। আমার নাম সিলভেরা, কিন্তু প্রিন্স আমাকে আদর করে লিটল এঞ্জেল বলে ডাকে। আমি এখানকার রক্ষকের মেয়ে। অবিশ্বাস্য। ফিওনা মুগ্ধ দৃষ্টিতে সিলভেরার দিকে তাকিয়ে রইল। আমি কখনো ভাবিনি যে এমন কিছু দেখতে পারবো। তুমি তুমি সত্যি অসাধারণ। জ্যাসপার কিছু না বলে খাবারের ঝুড়ি রেখে একপাশে দাঁড়ালো। সিলভেরা মিষ্টি হেসে ফিওনার দিকে তাকিয়ে বলল। তুমি খুব মজার ফিওনা। তা বলো তো,
এই ড্রাগন প্রিন্স তোমার কি হয়? ফিওনা এক মুহূর্ত থেমে গেল, তারপর আত্মবিশ্বাসী গলায় বলল, আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? সিলভেরা একেবারে বিভ্রান্ত হয়ে গেল। বয়ফ্রেন্ড মানে কি? ফিওনা একটু হাসল। মানে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ। সিলভেরার মুখে বিস্ময়ের ছাপ। সে জ্যাসপারের দিকে তাকালো। আমি জানতাম এটাই হবে। অথচ প্রিন্স, আপনি আমাকে বললেন আপনি কখনো কাউকে ভালোবাসবেন না। আমাকে বললেন আপনার মধ্যে আবেগ কাজ করে না। কিন্তু এখন এই মানবীকে তো আপনি ভালোবেসেছেন, তাই না? জ্যাসপার কোনো উত্তর দিল না। তার চেহারা কঠিন ও অপ্রকাশ্য রইল। সিলভেরা আবার বলল, আপনি আমাকে মিথ্যে বললেন কেন? আমি তো কখনো কষ্ট পেতামই না, বরং আমি খুশিই হতাম। হ্যাঁ প্রিন্স, আমি আপনাকে পছন্দ করি, এখনো করি। আপনার মতো সুদর্শন রাজকুমারকে কেই না পছন্দ করবে। ফিওনা একপাশে দাঁড়িয়েছিল। তার ভেতরে যেন হঠাৎই একটা অজানা ঈর্ষার বোধ জেগে উঠল, কিন্তু মুখে কিছু না বলার চেষ্টা করলো। সিলভেরা তখনও হাসছিল, আর তার চোখে দুষ্টু উজ্জ্বলতা খেলে যাচ্ছিল। ফিওনার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, তবে শুনো সুন্দরী মানবী কন্যা, তুমি যতই প্রেমিকা হও না কেন, তোমার এই প্রেমিকের সঙ্গে আমার পরিচয় হয়েছে সবার আগে। তুমি তো এই দ্বীপে এসেছো জীবনে প্রথমবার, আর আমি এবং প্রিন্স এই দ্বীপে অনেক স্মৃতি কাটিয়েছি, জানো? এমন কিছু সময় যা তোমার কল্পনারও বাইরে। ফিওনার ভিতরে যেন আগুন জ্বলে উঠল, কিন্তু মুখে সে কিছু প্রকাশ করলো না, কেবল ঠোঁট শক্ত করে চেপে রইল। তার মনের ভেতর একটাই কথা বাজছিল, এই ছোট্ট পরি নিজেকে কি ভাবে? আর জ্যাসপার, সে কেন এমন সব কথা সহ্য করে চুপচাপ দাঁড়িয়ে আছে? সিলভেরা এবার জ্যাসপারের দিকে ঘুরে তাকালো। প্রিয় প্রিন্স, আপনার সঙ্গে আড্ডা দেওয়াটা সবসময় আনন্দের। আপনার এই মানবী প্রেমিকা বেশ আকর্ষণীয়। তাকে ভালো করে দেখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এখন আমাকে যেতে হবে। দ্বীপের অন্য দিকেও আমার দায়িত্ব আছে, জানেন তো? জ্যাসপার ঠান্ডা গলায় বলল, যাও তাহলে লিটল অ্যাঞ্জেল, তোমার কাজগুলো সেরে নাও। সিলভেরা বিদায় জানিয়ে উড়ে চলে গেল। ফিওনা এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালো, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা ঘুরিয়ে তাঁবুর অন্য কোণে গিয়ে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। জ্যাসপার বুঝতে পারল ফিওনার মনের ভিতর ঝড় উঠেছে, কিন্তু তার অভিব্যক্তি একেবারে অটল রইল। সে শুধু চুপচাপ তাঁবুর একপাশে দাঁড়িয়ে থাকলো, যেন সবকিছু স্বাভাবিক। প্রকোষ্ঠে তখনও নিস্তব্ধতা। ফ্লোরাস রাজ্যের বন্দিশালার অন্ধকার প্রকোষ্ঠে তখনও নিস্তব্ধতা। লিয়ারার চিৎকার বন্দিদশার প্রাচীরে প্রতিধ্বনিত হচ্ছিল। এক ভৃত্য তার জন্য খাবার নিয়ে গেলে লিয়ারা সেটি হাতের আঘাতে ফেলে দিল মেঝেতে। তার চোখ দুটো ক্রোধ আর বেদনার অশ্রুতে লাল। খবরটি দ্রুত রাজা জারেনের কানে পৌঁছল। রাজা জারেন শীঘ্রই বন্দিশালায় প্রবেশ করলেন। তার উপস্থিতি যেন শীতল বাতাসের মতো লিয়ারার উন্মত্ততা খানিকটা শান্ত করল। ভাই, লিয়ারা আবেগঘন কণ্ঠে ডাকলো। চোখের কোণে জমে থাকা অশ্রু ধীরে ধীরে গড়িয়ে পড়ছিল। আপনি আমাকে বন্দি করে রেখেছেন 18 বর্ষকাল ধরে। আমি সেই অপরাধের শাস্তি পাচ্ছি, যার কারণে পৃথিবীতে আর নেই। কেন এমন করছেন? আমাকে মুক্তি দিন। আমাকে আমার সন্তানকে খুঁজে পেতে দিন। আমি তাকে একবার দেখতে চাই। সে ছেলে নাকি মেয়ে, কেমন দেখতে, একবার শুধু জানার সুযোগ দিন। চ্যারেন গভীর দৃষ্টিতে লিয়ারার দিকে তাকালেন। তার চোখে কঠোরতা আর এক ধরনের অমীমাংসিত দ্বন্দ্ব। লেরা, তুমি একজন ড্রাগন, অথচ তুমি মানুষের গর্ভধারণ করেছ। সেই সন্তানের জন্য প্রকৃতির নিয়মের বাইরে। তুমি কি বুঝতে পারছো এই ঘটনা ভেনাসের নীতিকে অপমানিত করেছে? আমি কোনো নিয়ম মানতে চাই না ভাই। আমি শুধু জানতে চাই আমার সন্তান বেঁচে আছে কিনা। তাকে একবার দেখতে চাই। লিয়ারার কণ্ঠে মায়ের আকুতি ফুটে উঠল। তুমি কি করে চিনবে তাকে লিয়ারা? সে কি বেঁচে আছে? সে কি এখনো তোমারই সন্তান, নাকি কিছু অজানা দুর্বিপাকের শিকার? আমি তাকে চিনব। আমার মাতৃসত্তা তাকে চিনিয়ে নেবে, তার অস্তিত্ব অনুভব করবে। আমি তাকে খুঁজে বের করব। লিয়ারা দৃঢ়তার সাথে বলল। জারেন এক মুহূর্তের জন্য নীরব রইলেন, তারপর বললেন, আমাকে কিছু সময় দাও লিয়ারা। আমি রাজা ড্রাগনিসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। তিনি আরো কিছু না বলে হন হন করে প্রকোষ্ঠ থেকে বেরিয়ে গেলেন। লিয়ারা তখন মেঝেতে বসে পড়ল।
তার চোখে ছিল অনন্ত অপেক্ষার ছবি। বিকেল থেকে সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশের লালচে আভা ম্লান হয়ে চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। ফিওনা পাথরের ওপর বসে আছে। গোধূলির শেষ আলো তার মুখে পড়েছে। সে আনমনে দূরে তাকিয়ে, মুখে অভিমানের ছাপ। জ্যাসপার তাঁবুর ভেতর থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে এলো। ফিওনা, সন্ধ্যা হয়ে গেছে, এবার তাঁবুর ভেতরে চলো। এখানে দ্বীপে যে কোনো সময় প্রকৃতি বদলে যেতে পারে, এটা নিরাপদ নয়। ফিওনা কোনো দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল। তুমি যাও, আমি এখানে থাকবো। জ্যাসপার কিছুটা বিরক্ত হলো। ফিওনা, এত জেদ করছো কেন? কি হয়েছে? তুমি এমন আচরণ করছো কেন? ফিওনা এবার তার দিক থেকে চোখ সরিয়ে বলল। তুমি জানতে চাও সিলভেরা, ওই পরীটাকে নিয়ে তুমি কিভাবে এত সময় কাটিয়েছো? নিশ্চয়ই গভীর কিছু ছিল না? জ্যাসপারের ভ্রু কুঁচকে গেল। তুমি কি বলতে চাইছো? ও একটা ছোট পরী ফিওনা। তুমি এই অদ্ভুত ধারণা কোথা থেকে আনছো? ফিওনা রাগ চেপে বলল। তোমার তো লাভ ফাংশনাল ডিলিট ছিল, আবেগ ছিল না, নারীদের প্রতি আকর্ষণ ছিল না। তবে সিলভেরার সঙ্গে কি ছিল? এত গল্প, এত স্মৃতি। আমি কি ভুল বলছি? নিশ্চয়ই ওর সঙ্গে খুব বিশেষ কিছু সময় কাটিয়েছো, তাই না? জ্যাসপার হালকা হেসে মাথা নাড়ল। তুমি সত্যি এটা বিশ্বাস করো? একটা ছোট পরী যে আমার হাতের আঙ্গুলের সমান, তাকে নিয়ে আমি কি? ফিওনা তৎক্ষণাৎ তাকে থামিয়ে বলল। থাক, আমি কিছু শুনতে চাই না, তুমি যাও, আমি এখানেই থাকবো। জ্যাসপার এবার আর কিছু বলল না। তার দৃষ্টি একটু কঠিন হয়ে উঠল। তবে থাকো বসে। যদি পরে বিপদে পড়ো, দোষ কিন্তু আমার না। আমি আমার দায়িত্ব পালন করেছি। এটা বলেই জ্যাসপার তাঁবুর দিকে ফিরে চলে গেল। ফিওনা তার অভিমানের আগুনে আরো জ্বলে উঠল, কিন্তু সে স্থির বসে রইল, যেন তার সিদ্ধান্ত অপরিবর্তনীয়। বাইরে রাত নেমে এসেছে। তাঁবুর ভেতরে বসে জ্যাসপার খানিকটা অস্থির। ফিওনা এখনো ফিরে আসেনি। অপেক্ষার প্রহর যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। হঠাৎই তাঁবুর ভেতর অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হলো। জ্যাসপার দ্রুত তাঁবুর চেন খুলে বাইরে তাকিয়ে দেখলো চারিপাশে তুষারপাত শুরু হয়েছে। প্রকৃতি যেন হঠাৎ করেই তার রূপ বদলে ফেলেছে। ফিওনা তখনও সেই পাথরের ওপর বসে আছে। তার অভিমান এতটাই প্রবল যে সে নিজের দিকে আসা বিপদের তোয়াক্কা করছে না। জ্যাসপারের ভেতর এক অদ্ভুত আতঙ্ক জাগলো। তুষারের নিচে তাকে এমন একা বসে থাকতে দেখে সে আর অপেক্ষা করতে পারল না। ফিওনা, চিৎকার করে কাছে গিয়ে দেখলো ফিওনা একদম শক্ত হয়ে গেছে। তার হাত বরফের মতো ঠান্ডা। জ্যাসপার ফিওনার মুখের দিকে তাকিয়ে দেখলো ঠোঁটজোড়া কালশিটে হয়ে গেছে। শরীরের রক্ত প্রবাহ যেন থমকে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? এখনো এভাবে বসে আছো? জ্যাসপার আর কথা না বাড়িয়ে ফিওনাকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। তাঁবুর মেঝেতে ফিওনাকে শুইয়ে দিল। তুষারের ঠান্ডা তার শরীরের ভেতর ছড়িয়ে পড়েছে। ফিওনার নিস্তেজ মুখ দেখে তার নিজের ভেতর একটা অদ্ভুত ব্যথা জেগে উঠল। তুমি এত জেদ করছো কেন ফিওনা? এভাবে নিজের ক্ষতি করছো কেন? জ্যাসপার ধীরে ধীরে ফিওনার ঠান্ডা হাতগুলো নিচের হাত মুঠো করে চেপে ধরল, যেন তার শরীরের তাপ দিয়ে ফিওনাকে উষ্ণ করতে পারে। বাইরের প্রকৃতি যেন ক্রমেই আরো নির্মম হয়ে উঠছে। তুষারপাত এতটাই অস্বাভাবিক যে দ্বীপের শীতল পরিবেশ এক অন্যরকম শ্বেত শুভ্র আচ্ছাদনে ঢাকা পড়েছে। জ্যাসপার নিজেও ঠান্ডায় কাঁপছে। পাতলা ফিনফিনে শার্ট তার শরীরের কোনো রক্ষা কবচ হতে পারছে না। ব্লেজারটা কখন যেন হারিয়ে ফেলেছে, তার খেয়াল নেই। তবে তার মনোযোগ পুরোপুরি কেন্দ্রীভূত ফিওনার দিকে। জ্যাসপার ব্যাগের দিকে তাকিয়ে দেখলো ভেতরে একটিমাত্র পাতলা কম্বল পড়ে আছে। কম্বলটি বের করে ধীরে ধীরে ফিওনার গায়ে চড়িয়ে দিল, কিন্তু ফিওনার কাঁপুনি থামার কোনো লক্ষণ নেই। তার হাত পা একদম বরফের মতো ঠান্ডা, ঠোঁটের রং কালচে হয়ে গেছে। আর দেরি করা যাবে না। জ্যাসপার মনে মনে ভাবলো সে তৎক্ষণাৎ ফিওনাকে নিজের বুকের মাঝে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে কম্বলটা দুজনের উপর মুড়ি দিল, যেন তাদের শরীরের তাপমাত্রা কিছুটা হলেও বাড়ে। জ্যাসপার অনুভব করলো ফিওনার ঠান্ডা শরীর তার নিজের ত্বকের সাথে লেগে আছে। তার ভেতরে এক অদ্ভুত সংকল্প জেগে উঠল, কিছুতেই ফিওনাকে এইভাবে হারাতে দেবে না। তুমি বোকামি। জ্যাসপার ফিসফিস করে বলল। এভাবে নিজের জীবন নিয়ে খেলতে আসো কেন?
ফিওনার মুখের দিকে তাকিয়ে তার ভেতর যেন এক নতুন ধরনের অনুভূতি তৈরি হলো। নিজের শরীরের তাপ দিয়ে ফিওনার কাঁপুনিকে থামানোর চেষ্টা করতে করতে জ্যাসপার যেন নিজের মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা টের পেল। কম্বল মোড়া অবস্থায় জ্যাসপার ফিওনার মাথায় আলতো করে হাত রাখলো। তোমার জন্য কিছুই কি করতে পারছি না? তার কণ্ঠস্বর গাঢ় কিন্তু আবেগময়। বাইরের তুষারপাত আরো জোরালো হচ্ছে। তাঁবুর ভেতর অন্ধকার নেমে এসেছে, কিন্তু জ্যাসপার ফিওনার জন্যে জেগে আছে। তাকে উষ্ণতা দিয়ে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করতে তাঁবুর ভেতর অন্ধকার আর ঠান্ডা যেন আরো বেড়ে গেছে। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, তার ঠোঁট আরো কালচে হয়ে উঠছে। জ্যাসপার বুঝতে পারলো আর সময় নষ্ট করা যাবে না। সে তৎক্ষণাৎ লণ্ঠনটা জ্বালিয়ে আলো করলো। আলো ছড়াতেই ফিওনার মুখ স্পষ্ট দেখা গেল, একদম ফ্যাকাশে, যেন প্রাণশক্তি হারাতে বসেছে। তার এই অবস্থা দেখে জ্যাসপারের ভেতর একটা তীব্র দায়িত্ববোধ আর উদ্বেগ কাজ করলো। এখন আর কোনো উপায় নেই। জ্যাসপার নিজেকে বলল। সে দ্রুত নিজের গায়ের পাতলা শার্ট খুলে ফেলল। ফিওনার গায়ের ভারী সোয়েটারটাও খুলে রাখলো। ফিওনা তখন কেবলমাত্র ইনার পরে আছে। জ্যাসপার তার শক্ত উষ্ণ শরীর দিয়ে ফিওনাকে আলতোভাবে জড়িয়ে ধরল। কম্বলের নিচে দুজনকে সম্পূর্ণ মোড়া অবস্থায় শক্ত করে চেপে রাখলো। ফিওনার শরীর এতটাই ঠান্ডা হয়ে গেছে যে তার কাঁপুনি থামছেই না। জ্যাসপার অনুভব করলো তার নিজের শরীরের উষ্ণতাই এখন একমাত্র ভরসা। ফিওনার মাথার কাছে মুখ এনে সে ফিসফিস করে বলল, তোমার এই অদ্ভুত জেদের জন্য নিজেকে আর কতবার বিপদে ফেলবে? আমি তো তোমাকে এইভাবে শেষ হতে দিতে পারি না, হামিংবার্ড। ফিওনার কাঁধে হাত রেখে নিজের শরীরের উষ্ণতা দিতে দিতে জ্যাসপার এক প্রকার চুপ করে থাকলো। বাইরের তুষারপাতের শব্দ তাঁবুর উপর আঘাত করছে, আর ভেতরে তাদের নিঃশ্বাসের শব্দ মিশে এক অদ্ভুত নীরব পরিবেশ তৈরি হয়েছে। হামিংবার্ড, তুমি আমাকে আরো বেশি উন্মাদ বানিয়ে দিচ্ছ। মনে মনে বলল জ্যাসপার। তার ভেতরের কঠিন আবেগহীন ড্রাগন হৃদয় যেন মুহূর্তেই গলে যেতে চাইছে। তাঁবুর ভেতরে অদ্ভুত এক শান্তি। বাইরের তুষারপাত মুহূর্তেই থেমে গেছে, আর ভেতরে জ্যাসপারের উষ্ণ শরীরের সান্নিধ্যে ফিওনার সব ঠান্ডা গায়েব হয়ে গেছে। ফিওনা ধীরে ধীরে চোখ মেলল। প্রথম তার দৃষ্টি ঝাপসা ছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হলো। তার সামনে জ্যাসপারের গভীর সবুজ চোখ জোড়া। দুজনের চোখের মিলন হলো, যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে, শুধু তাদের হৃদয় স্পন্দন শোনা যাচ্ছে। জ্যাসপারের চোখে চিন্তা, অপরাধ বোধ আর একরকম স্নেহ মিশে আছে। ফিওনার চোখে ধীরে ধীরে ফিরে আসা প্রাণের আভা। জ্যাসপার নিচু গলায় বলল, এখন কেমন লাগছে? ফিওনা প্রথমে কিছু বলল না, কেবল তাকে দেখেই যাচ্ছিল। তার ঠোঁট শুকনো, গলায় কোনো শব্দ আসছে না। অবশেষে হালকা কাপা গলায় বলল, আমি ঠিক আছি। জ্যাসপার একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার অবুঝ জেদ তো আমাকে বিপদে ফেলে দিয়েছিল। যদি তোমার কিছু হয়ে যেত। ফিওনা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার কথা শোনার মতো মন ছিল না তখন। জ্যাসপার তার চোখ নামিয়ে দিয়ে বলল, আমি তো তোমার ভালো চাই। এই জায়গাটা সহজ নয় ফিওনা। কখনো কখনো প্রকৃতি হুট করে বিপজ্জনক হয়ে ওঠে। ফিওনা কোনো উত্তর দিল না, কেবল তার চোখ জোড়া আবারও মুগ্ধ হয়ে আটকে রইল জ্যাসপারের চোখে। জ্যাসপার ফিওনাকে কম্বলের মধ্যে যত্ন করে শুইয়ে দিয়ে উঠে যেতে চাইল, কিন্তু ফিওনার শীতল হাতটা তার হাত ধরল শক্ত করে। চমকে গেল জ্যাসপার। সে পেছন ফিরতেই ফিওনার চোখের দৃষ্টি তার হৃদয়ে ঝড় তুলল, গভীর ভালোবাসায় ভরা আর কোনো এক অজানা আকাঙ্ক্ষায় চলচল করা। থামো না, ফিসফিস করে বলল ফিওনা, যেন তার কণ্ঠে ছিল আবেগের এক নীরব আহ্বান। জ্যাসপার সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ফিওনা তাকে যেতে দিল না। হঠাৎ করেই সে তার কোমল কাপা ঠোঁট দিয়ে জ্যাসপারের ঠোঁট আঁকড়ে ধরলো। মুহূর্তটাই যেন স্থির হয়ে গেল। জ্যাসপার প্রথমে চমকে উঠে থামাতে চাইল। তার মনের ভেতরে যেন একদিক থেকে যুদ্ধ চলছিল, প্রেম আর দায়িত্বের দ্বন্দ্ব। কিন্তু ফিওনার এই নির্ভীক স্পর্শ, তার গভীর আবেগ সবকিছু তার আত্মনিয়ন্ত্রণ ভেঙে দিল। একসময় জ্যাসপার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার হাত ধীরে ধীরে ফিওনার কোমর জড়িয়ে ধরল, আর সে ফিওনার চুম্বনে সাড়া দিল। গভীরতা বাড়তে থাকলো, যেন এই মুহূর্তেই বাইরের পৃথিবীর অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে গেছে।
জ্যাসপার এখন আর নিজের মধ্যে নেই। ফিওনার সাহসী চুম্বন তার ভেতরের সমস্ত বাঁধভাঙা আবেগকে মুক্ত করে দিয়েছে। এতদিন ধরে নিজের মধ্যে লুকিয়ে রাখা আকাঙ্ক্ষা যেন ফুঁসে উঠেছে। তৃষ্ণার্তভাবে সে ফিওনার নিচের ঠোঁট একবার, ওপরের ঠোঁট একবার শুষে নিচ্ছে। তার চুম্বনের তীব্রতায় যেন ফিওনার শীতের সমস্ত শীতলতাকে ভুলে যাচ্ছে। জ্যাসপার মাঝে মাঝে ঠোঁট কামড়ে, মাঝে মাঝে আদর দিয়ে ফিওনার ঠোঁটজোড়াকে ভরিয়ে তুলছে। ফিওনা হালকা চিৎকার করে তার গলা জড়িয়ে ধরল। জ্যাসপারের হাত ধীরে ধীরে ফিওনার পিঠে উঠে গেল, তাকে আরো কাছে টেনে নিল। জ্যাসপার ধীরে ধীরে ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে হালকা উঠে বসলো। শীতল তুষারপাতে নীলাভ হয়ে থাকা ফিওনার শরীর এখন তার উষ্ণতার ছোঁয়ায় ফিরে পেয়েছে একটি মোহময় আভা। সে ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। লণ্ঠনের হালকা আলো ফিওনার ত্বকের উপর পড়ে যেন এক রহস্যময় ছটায় মেলে ধরেছে তাকে। ফিওনার পোশাকের ওপরের আবরণ না থাকার ফলে তার পেট, নাভি আর বুকের সৌন্দর্য এখন পুরোপুরি জ্যাসপারের সামনে উন্মুক্ত। তার মসৃণ ত্বক লণ্ঠনের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, আর তা যেন জ্যাসপারের জন্য এক অদম্য আকর্ষণের সৃষ্টি করেছে। ফিওনার শরীরের প্রতিটি বাঁক, তার কোমল ত্বকের প্রতিটি ছোঁয়া, সবকিছুই জ্যাসপারকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সে যেন আর চোখ ফিরিয়ে নিতে পারছে না। ফিওনার নরম হাত দুটো যখন জ্যাসপার এক মুহূর্তে দেরি না করে তার হাত দুটো শক্তভাবে ধরে টেনে তুলল, ফিওনার কোমল ত্বকের উষ্ণতা জ্যাসপারের হাতের শক্ত মুঠিতে মিশে গেল। জ্যাসপার তখন দুই হাঁটু গেড়ে বসেছিল, ফিওনার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে। তার চোখে এক অদ্ভুত মায়া, অথচ ভেতরে যেন লুকিয়ে থাকা উত্তাল ঢেউ খুঁজে পাওয়া যায়। ফিওনার কোমল উষ্ণ ঠোঁট জ্যাসপারের শক্তপোক্ত গলার কাছে স্পর্শ করতেই তার সারা শরীরে যেন এক অদ্ভুত ঝড় বয়ে গেল। ফিওনা ধীরে ধীরে জ্যাসপারের গলা থেকে উন্মুক্ত বুকে চুমু দিতে লাগলো। তার নরম ঠোঁটের উষ্ণতা আর নিঃশ্বাসের ছোঁয়া জ্যাসপারের স্নায়ুকে উত্তেজিত করছিল। জ্যাসপার নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। তার দুই হাত শক্তভাবে ফিওনার কোমরে গিয়ে থেমে গেল। সে ফিওনাকে নিজের শরীরের আরো কাছে টেনে আনলো, যেন তাদের মাঝে কোনো দূরত্ব না থাকে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, আর তার সবুজ চোখে এক ধরনের গভীর আদিম আগুন জ্বলতে লাগলো। ফিওনার চোখে দেখা যাচ্ছিল এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা, যা জ্যাসপারের ভেতরের পশুত্বকে আরো প্রজ্বলিত করছিল। হামিংবার্ড। জ্যাসপারের গলা থেকে এক গভীর রুদ্ধস্বর বের হলো। তার হাত এবার ফিওনার পিঠ বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো, আর তার নখের হালকা চাপ ফিওনার ত্বকে দাগ কাটছিল। কিন্তু তাতে ফিওনা কেবল আরো বেশি তার কাছে চলে এলো। জ্যাসপার নিজেকে সামলানোর জন্য শেষ চেষ্টা করলো, কিন্তু ফিওনার প্রতিটি স্পর্শ তাকে আরো বেশি হিংস্র করে তুলছিল। হঠাৎ জ্যাসপার ফিওনার দুটি হাত শক্ত করে ধরে তার মাথার উপরে চেপে ধরল, যেন তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়। তার চোখে ঝড়ের মতো কিছু ভাসছিল, একটি মিশ্রণ ভালোবাসা, কামনা আর গভীর আকাঙ্ক্ষার। ফিওনা চমকে উঠল, কিন্তু সেই বিস্ময় মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে আরো ঝুঁকলো। তার এক হাত দিয়ে আলতো করে ফিওনার ইনারের হুক খুলে ফেললো, যেন এই মুহূর্তটি একান্তই তাদের হয়ে উঠেছে। লণ্ঠনের মৃদু আলোতে ফিওনার ত্বক যেন আরো উজ্জ্বল লাগছিল। ফিওনার হৃদয় দ্রুত বেজে উঠল, আর জ্যাসপারের গভীর দৃষ্টি যেন তাকে পৃথিবীর সব বাস্তবতা ভুলিয়ে দিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তার ঠোঁটের উষ্ণ স্পর্শে ফিওনার ত্বকে যেন আগুন লেগে গেল। প্রতিটি চুম্বনে ফিওনার গলা, ঘাড় আর বুকের ওপরিভাগ লাল হয়ে উঠছিল। জ্যাসপার তৃষ্ণার্তের মতো তার ঘাড় আর ত্বক শুষে নিচ্ছিল, যেন প্রতিটি মুহূর্তে ফিওনার অস্তিত্বকে নিজের ভেতরে ধারণ করছে। ফিওনার নিঃশ্বাস ভারী হতে শুরু করলো। তার প্রতিটি শ্বাসের শব্দ তাঁবুর ভেতরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, যেন পুরো পরিবেশ তাদের আবেগের আর নীরব হয়ে গেছে। জ্যাসপার তার হাত অবাধ্যভাবে ফিওনার শরীর জুড়ে চালিয়ে দিতে লাগলো। প্রতিটি স্পর্শ যেন তাকে আরো গভীর নিয়ে যাচ্ছিল, ফিওনাকে এক অচেনা আবেশে আচ্ছন্ন করে তুলছিল।
ফিওনার শরীর জ্যাসপারের প্রতিটি স্পর্শের কাছে সাড়া দিচ্ছিল। তার চোখ বন্ধ হয়ে এলো আর তার ঠোঁট থেকে বেরিয়ে এলো অস্ফুট শব্দ, যা জ্যাসপারকে আরো বেশি পাগল করে তুলল। জ্যাসপার ফিওনাকে আরো গভীরভাবে সুখ দিতে চাইছিল। সে ধীরে ধীরে ফিওনার কক্ষের নরম জায়গায় মৃদু চাপ প্রয়োগ করলো। ফিওনার কক্ষের ছোট বৃত্তে নিজের জিভ দিয়ে লেখন করতে করতে জ্যাসপার তা কামড়ে ধরল। ফিওনা যেন পাগল হয়ে যাচ্ছিল। এমন সময় তার মুখ থেকে এক প্রকার মৃদু চিৎকার বেরিয়ে এলো। জ্যাসপার দ্রুত তার হাত ফিওনার মুখের কাছে ধরল। ফিওনা অবচেতনভাবে সেই হাত কামড়ে ধরল, যেন তার আওয়াজ যেন বাইরে না যায়। জ্যাসপার হঠাৎ বলল। ফিওনা বুঝতে পারল জ্যাসপার আসলে কি বোঝাতে চাইছে। সে মেঝেতে চায় যে ফিওনার বক্ষ একদমই সমান। ফিওনা হালকা রাগ দেখাতে চাইলে জ্যাসপার সাথে সাথে বলে। তারপর জ্যাসপার ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ফিওনার নাভির কাছে এসে সেখানে ঘ্রাণ নিল। তারপর একটি হালকা চুমু দিয়ে ফিওনার দিকে তাকালো। ফিওনার চোখজোড়া বন্ধ, ঠোঁট হালকা ফাঁক হয়ে আছে। জ্যাসপার গাঢ় চুম্বন দিল নাভিতে এবং তার চারপাশে লেহন করতে লাগলো। ফিওনা জ্যাসপারের পেছনের চুল নিজের মুঠোয় নিয়ে নিল, যেন সবকিছু নিজের হাতে নিতে চাইছে। জ্যাসপার আর দেরি করলো না। সে আরো একটু নিচে নেমে ফিওনাকে চুমুতে ভরিয়ে দিল। তার মধ্যে যেন এক নতুন অনুভূতির স্রোত প্রবাহিত হচ্ছিল। কিন্তু ফিওনা এবার ভয় পেতে লাগলো। আগের বার জ্যাসপার 1 ঘন্টা ধরেছিল। এই অনুভূতি আবারও তার মনের গভীরে আলোড়ন সৃষ্টি করছিল। ফিওনা এবার এক প্রকার পালাতে চাইছিল, কিন্তু জ্যাসপার তা হতে দিতে চায়নি। তার মধ্যে এক অদ্ভুত হিংস্রতা প্রবাহিত হচ্ছিল, যা থামবে না। ফিওনার হাত দুটির আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে শক্ত করে চেপে ধরল। তারপর তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, যেন ফিওনা চিৎকার করতে না পারে। অবশেষে সেই চরম মুহূর্ত উপস্থিত হলো। ফিওনা চিৎকার করতে চাইল, কিন্তু কিছুতেই পারল না। জ্যাসপার এত শক্তভাবে তার ঠোঁট চেপে রেখেছে যে তার শব্দ বের হতে পারছিল না। ফিওনার মনে এক অজানা আতঙ্কের ছায়া জেগে উঠল। জ্যাসপারের কাছে সে যেন সম্পূর্ণ বন্দী হয়ে পড়েছিল। পরিস্থিতির আকস্মিকতায় তার শরীরে ঝরঝরে শিরশিরে অনুভূতি বয়ে যাচ্ছিল, যা তাকে একদিকে ভীতির মধ্যে ঠেলে দিচ্ছিল, অন্যদিকে এক অদ্ভুত আকর্ষণও তৈরি করছিল। অবশেষে দুটো শরীর, দুটো আত্মা পুনরায় মিলিত হলো। কিন্তু এবার জ্যাসপার থামলো না। সে অনেকটা সময় নিয়েছিল। রাত পার হয়ে গেছে। যখন ভোরের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করলো, জ্যাসপার ফিওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। উষ্ণতায় ঘেরা সেই মুহূর্তে যেন সময় থমকে দাঁড়িয়েছিল। বাইরে সূর্যোদয়ের সোনালি রশ্মি ধীরে ধীরে ঘরটিতে ঢুকে পড়েছিল আর তাদের চারপাশে একটি মধুর নীরবতা সৃষ্টি করছিল। ভোরের প্রথম আলো অনেক আগেই বিদায় নিয়েছে আর দুপুরের সূর্য মাথার উপর এসে দাঁড়িয়েছে। জ্যাসপার তখনও ঘুমে অচেতন ছিল, কারণ টানা 40 দিন না ঘুমানোর পর তার দেহ এমন গভীর বিশ্রামেই অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে তার ঘুম ভাঙল। চোখ খুলতেই অনুভব করলো বুকের উপর একটি নরম উষ্ণতার অস্তিত্ব। ফিওনা তার বুকের ওপর নির্ভর হয়ে ঘুমিয়ে আছে। মুখের ছোট ছোট শ্বাস প্রশ্বাস বুকের সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু হঠাৎই জ্যাসপারের মন কিছু অস্বাভাবিক টের পেল। তার হাত ফিওনার কপালে যেতেই মনে হলো যেন তপ্ত আগুনের উপর হাত রেখেছে। লাভার মতো উষ্ণতা তার দেহ থেকে বের হচ্ছে। জ্যাসপার দ্রুত উঠে ফিওনাকে নাড়াতে লাগলো। ফিওনা, ফিওনা, ওঠো। কিন্তু কোনো সাড়া নেই। আগের বার যা ঘটেছিল তার স্মৃতি বিদ্যুতের মতো মাথায় ঝলসে উঠল। সে বুঝল পরিস্থিতি দ্রুত সামলাতে হবে। তার ভেতর এক অজানা আতঙ্ক জন্ম নিতে শুরু করলো। জ্যাসপার ফিওনার নিথর মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার মন বলছিল ফিওনা কিছু হতে দিবে না। কিন্তু এই পরিস্থিতিতে কি করবে সেটাই যেন স্পষ্ট হচ্ছিল না। তার সমস্ত মনোযোগ এখন ফিওনার দিকে নিবদ্ধ, আর সময় যেন প্রতিটি মুহূর্তে তাদের বিরুদ্ধে কাজ করছে। এই নির্জন দ্বীপে ফিওনাকে নিয়ে জ্যাসপার অসহায় বোধ করছিল। যতবারই সে তার অবস্থা নিয়ে ভাবতে শুরু করছিল, মনে হচ্ছিল যেন সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ফিওনার তপ্ত শরীর কম্বলে ঢেকে দিয়ে যত্ন করে পাশে শুইয়ে রেখে জ্যাসপার তাঁবুর বাইরে এসে দাঁড়ালো। নির্জন দুপুরে আকাশে সূর্যের আলো প্রখর, আর দূরের প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের আওয়াজ যেন তার অস্থির হৃদয়ের প্রতিবিম্ব। সে নিজের মাথায় হাত দিয়ে ফুঁসতে লাগলো। নিজের প্রতি রাগ, নিজের ক্ষমতার সীমাবদ্ধতা সবকিছু যেন একত্রে তাকে পাগল করে তুলছিল। আমি কেন নিজেকে কাল রাতে নিয়ন্ত্রণ করতে পারলাম না? যদি ফিওনার কিছু হয়ে যায়? এই ভেবে রাগে সে পাশে থাকা একটি বড় গাছে খুশি মারল। গাছের শক্ত বাকলে তার হাত কেটে গেল আর রক্ত গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সে ব্যথা অনুভব করল না। তার মনের যন্ত্রণা শরীরের যে কোনো ব্যথার চেয়ে বেশি ছিল। আমি একজন ড্রাগন প্রিন্স, কিন্তু আমার সামনে আমার ভালোবাসার মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে, আর আমি কিছুই করতে পারছি না। আমি কি এতটাই দুর্বল? উজ্জ্বল দুপুরে ফিওনার অসহায় শ্বাস প্রশ্বাসের শব্দে জ্যাসপারের হৃদয় ভেঙে যাচ্ছিল। তাঁবুর বাইরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে নিজের ক্ষমতার সীমাবদ্ধতাকে অভিশাপ দিচ্ছিল। তখনই তার মনে পড়ল, এই দ্বীপে তো তার পরিচিত একজন আছেই, সিলভেরা, সেই লিটল অ্যাঞ্জেল, যে ফিওনাকে সুস্থ করতে সাহায্য করবে। সিলভেরার কথা মনে পড়তেই সে আবার সেই অন্ধকার গভীর জঙ্গলের দিকে তাকালো। নিজের হাতের রক্ত মুছতে মুছতে সে বলল, যতক্ষণ না ফিওনা সুস্থ হচ্ছে আমি থামবো না। উজ্জ্বল দুপুরে ফিওনার অসহায় শ্বাস প্রশ্বাসের শব্দে জ্যাসপারের হৃদয় ভেঙে যাচ্ছিল। তাঁবুর বাইরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে নিজের ক্ষমতার সীমাবদ্ধতাকে অভিশাপ দিচ্ছিল। এক মুহূর্ত দেরি না করে জ্যাসপার সিলভেরার খোঁজে বের হলো। দ্বীপের পাথুরে পথ হেঁটে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল। তার প্রতিটি পা যেন ফিওনার জন্য করা প্রতিজ্ঞারই প্রতিফলন। অবশেষে একটি দ্বীপের একটি ছোট্ট পাহাড়ের ঢালে জ্যাসপার সিলভেরাকে দেখতে পেল। তার সাদা পোশাক সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠছিল। সিলভেরা মুখ তুলে জ্যাসপারের দিকে তাকালো। আপনি এখানে কেন প্রিন্স? সিলভেরা জিজ্ঞেস করলো। জ্যাসপার ক্লান্ত গলায় জ্যাসপার সবটা খুলে বলল সিলভেরাকে। তারপর আবার বলল, আমি ফিওনাকে বাঁচাতে চাই। যদি তুমি কোনো উপায় জানো দয়া করে আমাকে বলো। সিলভেরা এক মুহূর্ত চুপ থেকে বলল, ফিওনাকে বাঁচানোর একটি উপায় আছে, কিন্তু সেটা সহজ নয় প্রিন্স। জ্যাসপার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি যে কোনো কিছু করতে রাজি, নিজের জীবন দিতেও। তুমি শুধু আমাকে বলো। দ্বীপের দক্ষিণ শেষ প্রান্তে একটি নিরাময় ঝর্ণা আছে। তার পানিতে এমন ক্ষমতা আছে যা ফিওনার জীবন ফিরিয়ে আনতে পারে, কিন্তু ঝর্ণা সহজলভ্য নয়। জ্যাসপারের ভ্রু কুঁচকে গেল। কেন? সিলভেরা ধীরে ধীরে ব্যাখ্যা করল, ঝর্ণাটি আগুনের লাভার মাঝে অবস্থিত। সেখানে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মৃত্যু সামনে এগিয়ে আসে। আরো বড় সমস্যা হলো, সেখানে আপনার ড্রাগন শক্তি কোনো কাজ করবে না। আপনি শুধুমাত্র একজন মানুষের মতো সেখানে যেতে পারবেন। জ্যাসপার এক মুহূর্তের জন্য নীরব হয়ে দাঁড়ালো। তারপর কঠিন মুখে বলল, আমি যাব। ফিওনার জন্য আমি সবকিছু করতে পারি। সিলভেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি জানেন এই যাত্রায় বাঁচার সম্ভাবনা খুবই কম, তবুও আপনি প্রস্তুত? জ্যাসপার দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ফিওনার জন্য আমার নিজের জীবন উৎসর্গ করতে পারি। সে আমার সবকিছু। সিলভেরা চোখে জল নিয়ে বলল, আপনি সত্যিই ভিন্ন প্রিন্স। খুব কম ব্যক্তি এমন ভালোবাসা দেখাতে পারে। সিলভেরা জ্যাসপারকে ঝর্ণার পথের দিকে নির্দেশনা দিল। দক্ষিণের গুহার দিকে এগিয়ে যান। সেখানে আগুনের রঙে ঝলমল একটি গুহা দেখতে পাবেন, কিন্তু মনে রাখবেন, ঝর্ণার পানি নিতে হলে আপনাকে প্রচন্ড ধৈর্য আর সাহস দেখাতে হবে। জ্যাসপার সিলভেরার কথা শোনার পর ধীরে ধীরে মাথা নোয়ালো। ধন্যবাদ লিটল অ্যাঞ্জেল। সিলভেরা তার দিকে তাকিয়ে পড়ল, আমিও আসছি আপনার সাথে ফিওনাকে দেখতে। জ্যাসপার দৃঢ় পায়ে পুনরায় তাঁবুর দিকে রওনা হলো। তার চোখে ছিল ফিওনাকে বাঁচানোর জন্য এক অদম্য আগুন। যদি আমার জীবনও চলে যায় আমি তবুও ওকে বাঁচাবই, কারণ ও আমার সবকিছু। তাঁবুর সামনে দাঁড় করিয়ে জ্যাসপার লিটল অ্যাঞ্জেলকে বলল, তুমি কিছু সময়ের জন্য ফিওনার পাশে থাকতে পারবে? আমি ওকে একা রেখে যেতে চাই না। লিটল অ্যাঞ্জেল তার বড় বড় চোখে জ্যাসপারের দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, আপনি আমার কাছে এমন অনুরোধ করবেন তা কখনো ভাবিনি প্রিন্স, কিন্তু আমি রাজি। আপনি নিশ্চিন্তে চান, আমি ফিওনার দেখাশোনা করব। জ্যাসপার গভীর শ্বাস নিয়ে বলল, ধন্যবাদ লিটল অ্যাঞ্জেল।
আমি যত দ্রুত সম্ভব ফিরে আসব। যদি আমার ফিরতে দেরি হয় তবু অপেক্ষা করো। লিটল অ্যাঞ্জেল মাথা নেড়ে সম্মতি জানালো। জ্যাসপার তাঁবুতে ঢুকে ফিওনার পাশে গিয়ে বসলো। ফিওনা তখন গভীরভাবে অচেতন, মুখে ক্লান্তির ছাপ। জ্যাসপার ফিওনার চুলে হাত বুলিয়ে মৃদু হাসলো। তারপর ধীরে ধীরে ফিওনার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমি ফিরে আসবো হামিংবার্ড, তোমার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। লিটল অ্যাঞ্জেল তাঁবুর বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। জ্যাসপারের প্রতি তার চোখে বিস্ময় আর প্রশংসার মিশ্রণ ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, একজন ড্রাগন যে এত শক্তিশালী, এত গর্বিত, সে কিভাবে একটি মানবীর জন্য এইভাবে নিজেকে উৎসর্গ করতে পারে? এটা অসম্ভব মনে হলেও আপনি প্রমাণ করেছেন ভালোবাসার সবকিছুর ঊর্ধ্বে। জ্যাসপার লিটল অ্যাঞ্জেলের দিকে তাকিয়ে বলল, ফিওনা শুধু আমার প্রেয়সী নয়, সে আমার জীবনের অর্থ। আমি ফিরে আসবো তার জন্য যে কোনো বাধা অতিক্রম করে। এ কথা বলে জ্যাসপার দৃঢ় পায়ে তাঁবু ছেড়ে বেরিয়ে পড়ল। তার চোখে ছিল অদম্য সাহস আর মন ভরা ভালোবাসার শক্তি। লিটল অ্যাঞ্জেল তাঁবুর দিকে তাকিয়ে বলল, ফিওনা, তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীও তোমার ভালোবাসার কাছে নিঃস্বার্থ। তার মুখে এক ধরনের মুগ্ধতা ফুটে উঠল। ভালোবাসার এত গভীরতা আগে কখনোই দেখিনি। একজন ড্রাগনের মনে এতটা মানবিকতা থাকতে পারে, এটা সত্যিই বিস্ময়কর। জ্যাসপার তখন ঝর্ণার দিকে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছিল। তার মনে ছিল একটাই ভাবনা, আমি তোমার জন্য ফিরে আসবো ফিওনা, তুমি আমার জীবনের আলো। জ্যাসপার যখন ঝর্ণার গুহার কাছাকাছি পৌঁছালো, দূর থেকে সে ঝর্ণার শীতল পানির ঝলকানি দেখতে পেল। তার ক্লান্ত হৃদয়ে এক মুহূর্তের জন্য স্বস্তি এলো। কিন্তু সেই ঝর্ণার পথ এতটা সহজ হবে না, তা গুহার প্রবেশ পথ দেখেই বোঝা যাচ্ছিল। মাটিতে লাভার উত্তপ্ত ঢেউ যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। জ্যাসপার গভীর শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো। ফিওনার জন্য আমি সব সহ্য করব। নিজেকে বলল সে। যখনই জ্যাসপার তার পা লাভার ওপর রাখলো, জ্যাসপারের পা লাভার উত্তপ্ত মাটিতে পড়তেই ঝাঝালো পোড়ার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। তার দামি বুট জুতো নিমেষেই গলে গেল, আর পায়ের ত্বক তাতে আটকে গেল। যন্ত্রণায় চোখ বন্ধ করলেও সে থামল না। দাঁতে দাঁত চেপে জুতোগুলো পা থেকে টেনে ছুঁড়ে ফেলে দিল। জুতোবিহীন পায়ে লাভার মাটিতে আবার পা রাখতেই মনে হলো যেন আগুন তার শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিটি পদক্ষেপে তার পা পুড়ে কালো হয়ে যাচ্ছিল। মাংসের পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে উঠছিল। কিন্তু জ্যাসপার এগিয়ে যেতে থাকলো। তার মনে একটাই চিন্তা, ফিওনার জীবন আমার চেয়ে বেশি মূল্যবান। আমি যদি না ফিরি তাও সে বেঁচে থাকুক। যতই এগিয়ে যাচ্ছিল লাভার উত্তাপ যেন আরো বেড়ে যাচ্ছিল। তার পায়ের চামড়া বারবার ফেটে রক্ত ঝরছিল। তার শরীর ঘাম আর রক্তে ভিজে গিয়েছিল। তবুও সে থামেনি। একবার হোঁচট খেয়ে পড়ে গেলেও হাতের পাটির পাত্র শক্ত করে ধরে রাখলো। সেই পাত্র ফেলে দিলে তো সব শেষ। যন্ত্রণায় জ্যাসপারের মাথা ঝিমঝিম করছিল। কিন্তু তার মনের গভীরে ফিওনার মুখ বারবার ভেসে উঠছিল। তার মনের শক্তিই তাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঝর্ণার কাছে পৌঁছানোর পর জ্যাসপারের ক্লান্ত মুখে এক মুহূর্তের জন্য হাসি ফুটছিল। এতটা যন্ত্রণা সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে লাভার পথ পেরিয়ে অবশেষে ঝর্ণা তার সামনে। ঝর্ণার ঠান্ডা পানির শব্দ তাকে যেন এক মুহূর্তের জন্য শান্তি দিল। কিন্তু সেই হাসি দ্রুত মিলিয়ে গেল। ঝর্ণার দিকে আরেকটু এগোতেই জ্যাসপার দেখতে পেল ঝর্ণার সামনের পুরো পথ কাঁটাযুক্ত ফুলে ভরা। প্রতিটি ফুল ছিল রক্ত লাল এবং তাদের ধারালো কাঁটাগুলো রোদে ঝিলমিল করছিল। কোনো সাধারণ ফুল নয় এগুলোর কাঁটা যে কোনো মাংস স্পর্শ করলেই ভিতরে বিষ ঢুকিয়ে দেয়। জ্যাসপারের মুখ কালো মেঘের মতো গম্ভীর হয়ে উঠল। একে তো লাভার উত্তাপে পায়ের মাংস প্রায় চলে গেছে, এখন এই বিষাক্ত ফুলের কাটার পথ পার হতে হবে। কিন্তু থামার কোনো সুযোগ নেই। সে নিজেকে বলল, ফিওনার জন্য আমাকে এগোতেই হবে। এই পথও বেরোবো, এই কাঁটা আমাকে থামাতে পারবে না। জ্যাসপার তার পা সাবধানে প্রথম কাঁটাযুক্ত জায়গায় রাখল। সঙ্গে সঙ্গে একটা কাঁটা তার পায়ের তলায় গভীরভাবে ঢুকে গেল। এক ধাক্কায় তার সারা শরীরের শিরায় যেন বিষ ছড়িয়ে পড়ল। তার পা মুহূর্তেই অবশ হতে শুরু করলো। কিন্তু সে দাঁতে দাঁত চেপে পা তুলল এবং আরো এক ধাপ এগোলো। প্রতিটি কাঁটা তার পায়ে বিঁধছিল,
কিন্তু সে নিজের মনের শক্তিকে হারাতে দিল না। কাটার বিষের কারণে তার পা অবশ হয়ে আসছিল, রক্ত ঝরছিল। একসময় তার হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই সে মাটিতে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলো। বিষের প্রভাব তার সারা শরীরে ছড়িয়ে পড়লেও তার মনের একটাই লক্ষ্য ছিল, ঝর্ণার পানি নিতে হবে। অবশেষে ঘন্টার মতো সময় লেগে গেল এই বিপজ্জনক পথ পাড়ি দিতে। জ্যাসপার ঝর্ণার কাছে গিয়ে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত থেকে মাটির পাত্র প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে সেটা শক্ত করে ধরে রাখলো। শরীরের সমস্ত শক্তি জড়ো করে সে উঠে দাঁড়ালো। ঝর্ণার পানিতে পাত্র ডুবিয়ে পানি তুলল। ঠান্ডা পানির স্পর্শে তার হাতের যন্ত্রণা কিছুটা কমলো। যখন পানি ভরে ফেললো তখন সে এক মুহূর্ত দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। ফিওনার মুখ তার মনে ভেসে উঠল। ক্লান্ত রক্তাক্ত মুখে এক ফোঁটা শান্তির হাসি ফুটল, কিন্তু তখনই বিষের প্রভাবে তার চোখ ঝাপসা হতে শুরু করলো। নিজেকে বলল, এখন মরলে চলবে না, আমাকে ফিরতেই হবে, ফিওনাকে বাঁচাতে হবে, মরার সময় পরে আসবে। জ্যাসপার পাত্রটা শক্ত করে ধরে ঝর্ণার পথ দিয়ে ফিরে যাওয়ার জন্যে প্রস্তুত হলো, কিন্তু এবার তার শক্তি আরো কম, যন্ত্রণা আরো বেশি। তবু সে নিজের জীবনকে তুচ্ছ মনে করে ধীরে ধীরে পথ ধরে এগোতে শুরু করলো। ঝর্ণার পানি সংগ্রহ করার পর জ্যাসপার ক্লান্ত এবং রক্তাক্ত শরীর নিয়ে ধীরে ধীরে ফেরার পথে পা বাড়ালো। তবে এবার তার আশপাশের পরিবেশ অদ্ভুতভাবে পাল্টে গেছে। কাঁটাযুক্ত ফুলের বাগান আর আগুনের লাভা যেন মায়ার মতো মিলিয়ে গেছে। জ্যাসপার আশ্চর্য হলো, কিন্তু নিজের মনে বলল, এটা হয়তো কোনো পরীক্ষা, এখানে কিছুই স্বাভাবিক নয়। তবে যাই হোক, আমাকে ফিওনার কাছে ফিরতেই হবে। যতই এগোতে লাগলো ততই তার সামনে এক অদ্ভুত পথ প্রকাশ পেল। মাটির ওপরে একটা লুডোর বোর্ডের মতো জটিল নকশা আঁকা, গোল, ত্রিভুজ, বর্গক্ষেত্র আর অন্যান্য চিহ্ন আঁকা। সেই পথ যেন এক ধরনের ধাঁধার মতো। কিছুক্ষণ নকশাগুলো পর্যবেক্ষণ করার পর জ্যাসপার বলল, এটা কোনো সাধারণ পথ নয়, এখানে ভুল করলে বিপদ আসবেই। আমার ড্র্যাগন শক্তি হয়তো এখনো কাজে দেবে না, কিন্তু আমার ইন্দ্রিয় আর বুদ্ধি তো এখনো আছে। জ্যাসপার প্রথমে একটা ত্রিভুজ চিহ্নের ওপর পা রাখলো। মুহূর্তের মধ্যে ওপর থেকে বিশাল একটা পাথর ছুলে এসে তার কপালে সজোরে আঘাত করলো। আঘাত এতটাই জোরালো ছিল যে কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো এবং তার শার্ট দ্রুত রক্তে ভিজে গেল। জ্যাসপার দিশেহারা হয়ে পড়লেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। কপাল থেকে গলগল করে রক্ত ঝরলেও সে বলল, এটা শক্তির পরীক্ষা নয়, এটা বুদ্ধির পরীক্ষা, আমাকে আরো সাবধান হতে হবে। সে চারিপাশে তাকিয়ে বোর্ডের প্রতিটি চিহ্ন পর্যবেক্ষণ করতে লাগলো। তার ড্রাগন ইন্দ্রিয় আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে বুঝতে পারল প্রতিটি চিহ্নের মধ্যে লুকিয়ে আছে কোনো না কোনো ফাঁদ। ঠিক আছে, সে নিজেকে বলল, প্রতিটি পদক্ষেপের আগে আমাকে পুরো বোর্ড বিশ্লেষণ করতে হবে, এখানে তাড়াহুড়ো করলে মৃত্যু নিশ্চিত। এবার জ্যাসপার একটা বর্গক্ষেত্র চিহ্ন বেছে নিল এবং ধীরে ধীরে পা রাখলো। কিছুক্ষণ অপেক্ষা করলো, কোনো বিপদ ঘটল না। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেললো, কিন্তু তখনই তার সামনে নতুন চ্যালেঞ্জ আসলো। বোর্ডের মাঝখানে দেখা গেল একটা বড় সর্পিল চিহ্ন। এবার জ্যাসপার বুঝলো প্রতিটি চিহ্নে পা রাখার পর তার বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ ক্ষমতার আরও পরীক্ষা হবে। এক একটা পদক্ষেপে সে বোর্ডের ফাঁদগুলো এড়িয়ে এগিয়ে যেতে লাগলো। যাত্রাটা ছিল ধীর, কষ্টকর এবং প্রাণঘাতী। পায়ের ক্ষত, রক্তাক্ত কপাল আর দুর্বল শরীর নিয়ে প্রতিটি ধাপ ছিল যেন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার মতো। তবুও ফিওনার কথা মনে করে সে থামেনি। প্রতিটি ভুল তাকে আরো সতর্ক করেছে, প্রতিটি সঠিক পদক্ষেপ তাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টার পর জ্যাসপার বোর্ডের শেষ চিহ্নে পৌঁছলো। তার শরীর প্রায় নিস্তেজ, কিন্তু তার মুখে ছিল বিজয়ের এক দৃঢ় হাসি। ঝর্ণার সামনে থেকে হঠাৎ বিশাল এক পাথর গড়িয়ে আসতে দেখে জ্যাসপারের হৃদয় থমকে গেল। পাথরটা এত বড় এবং দ্রুত গতিতে এগিয়ে আসছিল যে মুহূর্তের মধ্যেই তাকে পিষে ফেলার জন্য যথেষ্ট ছিল। জ্যাসপার আতঙ্কে নিচের ডান হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। মনে মনে বলল, এটাই কি আমার শেষ? ফিওনার কাছে আর ফিরতে পারবো না। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই ঘটল না। চারপাশে কোনো আঘাতের শব্দ নেই, কোনো ধ্বংসের অনুভূতি নেই। ধীরে ধীরে জ্যাসপার হাত সরিয়ে চোখ খুলল। চোখের সামনে যে দৃশ্য দেখলো তাতে সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল।
পুরো গুহা এক অপার্থিব আলোতে ভরে গেছে। ঝর্ণার চারপাশ থেকে রঙিন আলো ছড়িয়ে পড়ছে, যেন রত্ন খচিত এক রাজপ্রাসাদের ভেতর এসে পড়েছে। সেই আলো এত উজ্জ্বল তবু তার চোখে কোনো অস্বস্তি তৈরি করছে না। এরপর ঝর্ণার পানি থেকে বেরিয়ে এলো এক রহস্যময়ী রমণী। তার সৌন্দর্য দেখে জ্যাসপার চমকে গেল। রমণীর চেহারায় এমন এক মায়া, এমন এক জ্যোতি ছিল যে তাকে একবার দেখলেই যে কেউ মুগ্ধ হয়ে পড়বে। তার লম্বা সোনালি চুল, হালকা নীলাভ চোখ আর শরীরে মুক্তোর মতো আলো জ্বলজ্বল করছে। তিনি যেন কোনো দেবী। জ্যাসপার বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি? এই গুহার রহস্য কি? আর কেন তুমি আমার সামনে এলে? রমণী হালকা হাসি দিয়ে বলল, আমি এই ঝর্ণার অভিভাবক। 1000 বছর ধরে আমি এই ঝর্ণার সুরক্ষা করে আসছি। এখানে যে আসে তার উদ্দেশ্য জানি। জ্যাসপার স্তম্ভিত হয়ে প্রশ্ন করল, তোমার নাম? আমি এই ঝর্ণার রক্ষক, ঝর্ণার রানী সেরেনা। সে উত্তর দিল। জ্যাসপার বলল, ঝর্ণার দেবী সেরেনা, আমি তো আমার পরীক্ষায় সফল হয়েছি, এবার আমাকে যেতে দাও। তোমার আসল পরীক্ষা এখন শুরু, প্রিন্স অর্জিন। সে বলল। কি পরীক্ষা? জ্যাসপার জানতে চাইল। এই ঝড়ধারার পানি তুমি কেন নিচ্ছ তা আমি জানি। তোমার মস্তিষ্ক আমি পড়ে ফেলেছি। তবে এই জায়গা থেকে বের হতে হলে আমাকে খুশি করতে হবে। মানে আমি তোমার প্রতি আকৃষ্ট। তোমার সৌন্দর্য ও সাহস আমাকে মুগ্ধ করেছে, কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তোমার প্রেয়সীর প্রতি তোমার ভালোবাসা। জ্যাসপার তার কথায় হতভম্ব হয়ে রইল। আমি তোমাকে কিছু সময়ের জন্য চাই, মানে হচ্ছে তুমি আমাকে কিছু সময়ের জন্য ভালোবাসবে। বুঝতে পারছো কি চাইছি? সেরেনা বলল, তার চোখে এক আকর্ষণীয় চাহনি। দুঃখিত, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব নয়। আমি কখনোই ফিওনাকে ছাড়া অন্য কোনো মেয়েকে স্পর্শ করব না। জ্যাসপার উত্তর দিল দৃঢ়ভাবে, তার কণ্ঠে জেদ। সেরেনার মুখের হাসি ম্লান হয়ে গেল। তাহলে তো তুমি এই পানি নিয়ে পৌঁছতেই পারবে না, আর পারবে না তোমার প্রেয়সীকে বাঁচাতে। প্রিন্স, আমার কথা শোনো। এতে তোমার লাভ হবে। তোমার শরীরে যে ক্ষত হয়েছে সেগুলো আমি সারিয়ে দেব, আর নিরাপদে তোমাকে এই ঝর্ণার পানি সহ পৌঁছে দেব। জ্যাসপার তখন রেগে বলল, একদম চুপ করো, আমি নিজেই যেতে পারবো। সারা পথ এত কষ্ট করে পানি নিয়ে আসার পর আমি অবশ্যই বাকিটা অতিক্রম করতে পারবো, কিন্তু তোমার এই কুপ্রস্তাব কখনোই ড্র্যাগন প্রিন্সের জন্য গ্রহণযোগ্য নয়। সেরেনা তখন বলল, ঠিক আছে, তুমি আমার কথা মানবে না তো? এবার দেখো কি হয়। কিছুক্ষণ বাদে জ্যাসপারের মনে হলো তার গলা তৃষ্ণার্ত, ঠোঁট শুকিয়ে গেছে, তৃষ্ণায় গলা আটকে যাচ্ছে। জ্যাসপার এতটাই তৃষ্ণার্ত অনুভব করলো যে সে ঝর্ণার পানি পান করতে ঠোঁটের কাছে ছোঁয়ালো, কিন্তু মুহূর্তেই তার মনে পড়ল এটি ফিওনার জন্যে। জ্যাসপার থেমে গেল, মনে মনে ফিওনার কথা ভাবতে লাগলো, কিন্তু তৃষ্ণায় সে যেন মরে যাচ্ছিল। সেরেনা তখন মুখ বাঁকিয়ে হাসতে লাগলো, তার চোখে যেন জয় ও আনন্দের ঝিলিক। জ্যাসপার তার উপায় না পেয়ে নিজের হাতে জোরে কামড়ে বসালো। রক্ত বেরিয়ে এলো। সে নিজেই নিজের রক্ত পান করতে শুরু করলো। সেরেনা অবাক হয়ে গেল। এটা কি করছো তুমি? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো। এটা আমার জন্য নয়, ফিওনার জন্য। জ্যাসপার বলল দৃঢ়তার সাথে। সেরেনার মুখে বিস্ময় ফুটে উঠল, তার চোখে কিছুটা ভয় ও বিস্ময় ছিল। তুমি সত্যিই সেই ভালোবাসার পক্ষে এতটা দৃঢ়? জ্যাসপার এবার মনে মনে স্থির করলো সে যে কোনো উপায়ে ফিওনাকে বাঁচাতে প্রস্তুত, তা সে নিজের ক্ষতির মধ্য দিয়ে হলেও। সেরেনা তখন বলল, প্রিন্স, তুমি জানো আমি তোমাকে প্রথম এই দ্বীপে দেখেছিলাম আরও 10 বছর আগে। সেই দিনই তুমি আমার মনে জায়গা করে নিয়েছো, কিন্তু কখনো ভাবিনি তুমি কাউকে এভাবে ভালোবাসবে। দয়া করে কিছু মুহূর্তের জন্য আমার হয়ে যাও। জ্যাসপার তখন দৃঢ়তার সঙ্গে বলল, মরে গেলেও না, আমাকে মেরে ফেলো ঝর্ণার দেবী, কিন্তু তোমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। কিছুক্ষণ পরেই সেরেনা বলল, সাব্বাস, তুমি উত্তীর্ণ হয়েছো প্রিন্স, তুমি সফল। আর হ্যাঁ, দুঃখিত, আমি তোমার লয়ালিটির পরীক্ষা করেছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি তোমার প্রেয়সীর প্রতি কতটা নিষ্ঠাবান। এমন একজন সুন্দরী রমণী দেখে
তুমি কি নিজের লোভ সামলাতে পারো কি না? তুমি সত্যিই চমৎকার। তুমি এবার যেতে পারো। তবে তোমার এই ক্ষত আমি সারিয়ে দিতে পারবো না, কারণ এটা প্রকৃতির বিরুদ্ধে। ধন্যবাদ ঝর্ণার দেবী সেরেনা। জ্যাসপার বলল, তার গলা কাঁপছে। তারপর জ্যাসপার ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে আসতে লাগলো, মনে মনে ফিওনার জন্যে সেই ঝর্ণার পানি নিয়ে আসার আশায়। তার মন তার প্রেয়সীর জন্যে উদ্বেগে ভরপুর ছিল, কিন্তু এখন সে জানতো সে তার ভালোবাসার প্রতি কতটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জ্যাসপার যখন বেরিয়ে আসলো তখন তার মনে হচ্ছিল যেন সে সত্যিই নতুন করে জন্ম নিল। সে ঝর্ণার রক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এখন তার কেবল ফিওনাকে বাঁচানোর একটাই লক্ষ্য। জ্যাসপার গুহা থেকে বেরিয়ে আসার সাথে সাথে সেরেনা বলল, আমি সত্যিই তোমার প্রতি মুগ্ধ ছিলাম ড্রাগন প্রিন্স। আমি সেই 10 বছর যাবৎ অপেক্ষায় ছিলাম যে তোমার সাথে দ্বিতীয়বার দেখা হবে, তবে ভাবতে পারিনি তোমার মনে কোনো এক মানবীয় জায়গা হয়ে গেছে। সে সত্যি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। তোমার ভালোবাসার কাছে আমার এই আকর্ষণ কিছুই না। প্রিন্স, ভালো থেকো। অবশেষে গভীর রাতে জ্যাসপার তাঁবুতে ফিরে এলো। তাঁবুর দরজা খুলতেই সিলভেরা চমকে উঠল। জ্যাসপারের পায়ে, হাতে, শরীরে আর কপালে রক্ত গড়িয়ে পড়ছে। তার চলাফেরা ক্লান্ত আর দুর্বল মনে হচ্ছিল। প্রিন্স, আপনার কি হয়েছে? আপনি তো অনেক আহত। সিলভেরা ভয়ে জিজ্ঞেস করলো, তার চোখে আতঙ্ক। জ্যাসপার হাত তুলে তাকে থামিয়ে বলল, লিটল অ্যাঞ্জেল, এখন এসব প্রশ্নের সময় নেই। আমাকে তাড়াতাড়ি ফিওনাকে এই পানি দিতে হবে। ধীরে ধীরে ফিওনার কাছে গেল। ফিওনার নিথর দেহ দেখে তার হৃদয় কেঁপে উঠল। সে তার মাথা আলতো করে নিজের পায়ের ওপর রাখল। সিলভেরা ফিসফিস করে বলল, কিন্তু প্রিন্স, আপনার রক্তপাত বন্ধ করা জরুরি। আপনি এমন অবস্থায় ফিওনাকে সাহায্য করবেন কিভাবে? জ্যাসপার তার দিকে এক দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ঠিক আছি। আবার কোনো কিছুতেই কিছু আসে যায় না। আমার হামিংবার্ড সুস্থ হলেই চলবে। তারপর জ্যাসপার ঝর্ণার পাত্র থেকে পানি তুলে ফিওনার ঠোঁটের মাঝে ঢালতে শুরু করলো। কিছুক্ষণ অপেক্ষার পর ফিওনা হালকা নড়েচড়ে উঠল। তার চোখ ধীরে ধীরে খুলল। প্রথমে ঝাপসা দেখতে পেয়ে সে অস্বস্তি অনুভব করলো। প্রিন্স, ফিওনা দুর্বল কণ্ঠে বলল, আমি এখানে আছি হামিংবার্ড। ইউ আর সেফ নাও। জ্যাসপার বলল, তার কণ্ঠে একরাশ প্রশান্তি। সিলভেরা একপাশে দাঁড়িয়ে একদিকে জ্যাসপারের জন্য উদ্বিগ্ন, অন্যদিকে ফিওনার প্রাণ ফিরে পাওয়া দেখে স্বস্তি অনুভব করল। ফিওনা ধীরে ধীরে উঠে বসতেই জ্যাসপারকে স্পষ্ট দেখতে পেল। জ্যাসপারের চেহারা রক্তাক্ত দেখে ফিওনার হৃদয় কেঁপে উঠল। তার মাথা ঘুরে গেল। তাড়াতাড়ি জ্যাসপারের গালে হাত রেখে বারবার জিজ্ঞেস করতে লাগলো, তোমার কি হয়েছে প্রিন্স? এত ক্ষত কেন? সিলভেরা তখন ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমাকে বাঁচানোর জন্যই প্রিন্স এই ঝর্ণার পানি আনতে গিয়েছিলেন। সেখানেই তার এমন অবস্থা হয়েছে। ফিওনা ভালো করে তাকিয়ে দেখলো জ্যাসপারের পায়ে গভীর ক্ষত, পা পুড়ে গেছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তার হাতে আর শরীরেও রক্তের চিহ্ন। এই দৃশ্য দেখে ফিওনা আর নিজেকে সামলাতে পারল না। অঝরে কেঁদে উঠল, শব্দ করে কান্না করতে লাগলো। জ্যাসপার অবাক হয়ে বলল, কি হলো? এভাবে কাঁদছো কেন? আমি কি মরে গেছি? বেঁচে আছি তো। ফিওনা কান্নার মধ্যেই বলল, প্রিন্স, তুমি আমাকে বাঁচাতে কেন এমন করলে? তোমার কত কষ্ট হচ্ছে। সিলভেরা ফিওনার দিকে তাকিয়ে বলল, বাইরে কিছু ভেষজ উদ্ভিদ আছে, সেগুলোর পাতা আর শেকড় থেকে তেল পাওয়া যায়, যা ক্ষত সারিয়ে দিতে পারে। ফিওনা আর এক মুহূর্ত দেরি না করে সিলভেরার নির্দেশ অনুযায়ী সেই ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে নিয়ে এলো। জ্যাসপারের শরীরের পায়ের ক্ষত দেখে ফিওনার চোখে পানি জমে গেল, কিন্তু সে নিজেকে সামলে কাজ শুরু করলো। ভেষজ তেলটি জ্যাসপারের কপালে লাগিয়ে নিজের টপসের কিছু অংশ ছিঁড়ে সেটি মাথায় পেঁচিয়ে বেঁধে দিল। এরপর কোলের উপর জ্যাসপারের পা তুলে তেল মাখাতে লাগলো। যত্ন সহকারে তার হাতেও তেল লাগিয়ে দিল। কিছুক্ষণ পর সিলভেরা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু ফিওনা তখনও জ্যাসপারের পাশে বসেছিল, কাঁদছিল। তার কান্না এতটাই তীব্র হয়ে উঠল যে একসময় তার হেঁচকি উঠতে লাগলো। জ্যাসপার অবাক হয়ে বলল, কি হলো ফিওনা? এখনো এভাবে কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, সত্যি বলছি, আমার কিছুই হবে না।
কিন্তু ফিওনা তার কথা শুনল না। সে হাত বাড়িয়ে জ্যাসপারকে নিচের বুকে জড়িয়ে ধরল। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল। জ্যাসপার কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর পরম শান্তিতে চোখ বন্ধ করে তার মাথা ফিওনার কাঁধে রেখে দিল। সে অনুভব করলো ফিওনার ভালোবাসার স্পর্শে তার সমস্ত ব্যথা জ্বলা যেন মুছে যাচ্ছে। সেদিন রাতটা ধীরে ধীরে কেটে গেল। ফিওনা এক মুহূর্তের জন্যেও ঘুমায়নি। জ্যাসপার ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল, কিন্তু ফিওনার চোখে কোনো ঘুম ছিল না। সারা রাত ধরে ফিওনা জ্যাসপারের পাশে বসেছিল। তার রক্তাক্ত কপাল, হাত আর পায়ের ক্ষতগুলো দেখে তার চোখে জল থামছিল না। ফিওনা তার আঙ্গুল দিয়ে ধীরে ধীরে জ্যাসপারের কপাল ছুঁয়ে দিল, যেন তার স্পর্শে ব্যথাগুলো কমে যাবে। কখনো জ্যাসপারের হাতে বলিয়ে দিচ্ছিল, কখনো পায়ে। তার স্পর্শে অদ্ভুত এক কোমলতা ছিল, যেন সে তার সমস্ত ভালোবাসা দিয়ে জ্যাসপারের যন্ত্রণা দূর করার চেষ্টা করছিল। একসময় তার অশ্রু ভেজা ঠোঁট দিয়ে জ্যাসপারের কপালে আর হাতে আলতো করে চুমু দিল। ফিওনার চোখের পানি মিশে গেল তার ভালোবাসার স্পর্শে। জ্যাসপার ঘুমিয়েছিল, কিছু টের পায়নি, কিন্তু ফিওনা সারা রাত কাঁদলো আর জ্যাসপারের ক্ষতগুলোতে হাত বুলিয়ে তাকে আদর করলো, যেন তার ভালোবাসা আর যত্ন দিয়ে জ্যাসপারের সমস্ত ব্যথা দূর করে দিতে পারে। সকালে জ্যাসপার ঘুম থেকে উঠতেই তার চোখ পড়ল ফিওনার দিকে। ফিওনা ঠিক তার পায়ের সামনে মাটিতে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। জ্যাসপার বুঝতে পারল ফিওনা সারা রাত না ঘুমিয়ে তার যত্ন করেছিল, আর ভোরের আলো ফোটার পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। জ্যাসপার মৃদুস্বরে ফিওনাকে ডাকলো।